অঙ্কনের কাছে যাব। অঙ্কন, এখানে দাঁড়িয়ে বিজেপি মুখপাত্র হিসেবে আজ জবাব চায় বাংলার দর্শকদের। বলো, বাংলাদেশের যা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, ভারতের সমস্ত অ্যাম্বুলেন্স তো জ্বালিয়ে দেওয়া হচ্ছেই, আর বর্ডার পার্কোলেট করে এই পারে অনুপ্রবেশও বাড়ছে। রিপাবলিকের কদিন আগে স্টিং অপারেশনে সেটা দেখা গেছে। আজকে আমরা দেখছি বাংলাদেশে এই অবস্থা, আগামীকাল ভারতে এই অবস্থা হবে, এমনটাও অনেকে আশঙ্কা করছে। এটা কি কোথাও একটা বৃহৎ পরিকল্পনা চলছে গোটা এলাকাটা ডেমোগ্রাফি থেকে, ইতিহাস থেকে, আউটলুক থেকে সবকিছু পরিবর্তন করে দেওয়া? দেখুন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আন্দোলনের অভিমুখটা সংরক্ষণ সংশোধন কেন্দ্রিক ছিল, ততক্ষণ ভারতীয় হিসেবে বা বিজেপির প্রতিনিধি হিসেবে আমার বলার কিচ্ছু ছিল না। খুব পরিষ্কার কথা, ছাত্র বিষয়ক, শিক্ষা বিষয়ক, কর্মসংস্থান বিষয়ক, তাদের নিজের দেশের আভ্যন্তরীণ সমস্যা আমি কিছু বলতাম না। কিন্তু যখন আমাদের সবার চোখের সামনে উঠে এলো যে ভারতীয় রেল বাংলাদেশের বুকের ওপর দিয়ে যাবে না, নরেন্দ্র মোদীর দালালদের দূর হটাও, ভারতের সেনার দালাল বাংলাদেশের জামাতদের, এই বাংলাদেশের সেনাদেরকে দূর হটাও, তখন হঠাৎ আমাকে ভারতীয় হিসেবে মানে কোনো ভাবতে বাধ্য হচ্ছি, একদম ভাবতে আমাকে বাধ্য করা হচ্ছে। এই যে পরিস্থিতি, এবং আজকের দুটো দৃশ্য অত্যন্ত ভয়ানক এবং অত্যন্ত দুর্বিষহ। এক, ভারতবর্ষের গিফট করে দেওয়া, আপনাদেরকে উপহার দেওয়া একাধিক অ্যাম্বুলেন্স আপনারা জ্বালিয়ে দিচ্ছেন। আপনাদের হয় পূর্বপুরুষ বা আপনার পরিবারের কারুর জীবন বাঁচিয়েছে এই ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স। আমার ভারতীয় করের টাকায় দেওয়া আপনার পরিবারের কোনো সদস্যের জীবন বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স আপনি পুড়িয়ে দিচ্ছেন। মেট্রোতে ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে। বাংলাদেশের যে মেট্রো, বাংলাদেশের লোকজন আগে বিভিন্ন জায়গায় লিখতো বা আক্ষেপ করতো যে কলকাতা শহরে আমাদের মেট্রো আছে, আমাদের বাংলাদেশে নেই। প্রায় ২৫০০ কোটি টাকার প্রাথমিক অর্থ সাহায্য এবং তার পরবর্তীকালের অর্থ সাহায্যে আজকে আপনারা যে মেট্রোটা তৈরি করতে পেরেছিলেন সেইটাকে আপনারা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা, আমি আজকে দেখলাম একজন মহিলা, বাঙালি হিন্দু মহিলা, ফেসবুক লাইভ করে বলছেন যে আমার পরিবারের জীবন সংকট। ঠিক আজকে যারা ছাত্র নামধারী আন্দোলন করছে, তিনি ফেসবুক লাইভ করে বলছেন আমার হাতে মানে শাখা পলা পড়া রয়েছে, আমার পরিবারের সদস্যদের বলে মহিলা সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। কি বলা হয়েছে? ফেসবুক লাইভটা দেখেছি আমরা। আমি জাস্ট জানিয়ে রাখি দর্শকদের, যদিও খবরটা আমরা কনফার্ম করতে পারিনি এখন, ওখানে যা তাণ্ডব চলছে তাই জন্য আমরা খবরটা এখনো অফিসিয়ালি দেখাইনি, কিন্তু এরকম বহু ফেসবুক লাইভ হিন্দু মহিলারা, হিন্দু পুরুষরা করছেন। আমাদের কাছে এটাও আপডেট রয়েছে পঞ্চগড়ের ইসকন মন্দিরে হামলা হয়েছে, এমনটাও খবর প্রাথমিক আসছে। আমরা যতক্ষণ না কনফার্ম হচ্ছে আমরা খবরটা ব্রেক করবো না, কিন্তু এরকম খবর আসছে। ঠিক বলুন। আমি শেষ করিনি। এই খবর যতক্ষণ আসবে বা আমরা যতক্ষণে পাবো, তার থেকেও বড় কথা আজকে স্লোগান উঠছে কি, হাতে যাদের লাল তাগা তারা ভারত, তাদের সকলকে ভারতে ভাগা। কাদের হাতে লাল তাগা থাকে? আপনি হিন্দু তাড়াতে চাইছেন, এটাই তো পরিষ্কার কথা। হাতে লাল তাগা থাকলে আপনি তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে তাড়িয়ে দিতে চাইছেন, অর্থাৎ একটা হিন্দু বিরোধী আন্দোলন চলছে জামাতের। এবং শুনুন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একদম স্পষ্টভাবে বলেছে এই যে একটা আন্দোলন চলছে এর পেছনে চীন রয়েছে। কেন? ভারত আর বাংলাদেশ একটি ঐতিহাসিক চুক্তি করেছে। এতদিন অবধি নর্থ ইস্টে যাওয়ার জন্য সেনা বা বিভিন্ন যাদেরকে পৌঁছে দিতে হতো নর্থ ইস্টে, আমাদের রোড বা ট্রেনে করে একদম এইভাবে যেতে হতো। একদম। এখন শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী সরকারের চুক্তি হচ্ছে, সরাসরি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে চলে যাবে ট্রেন, ৬ থেকে ৭ ঘন্টায় পৌঁছে যাবে নর্থ ইস্টে। এই কানেক্টিভিটিটাকে কাটতে চাই। এবং আমি এখানে আমাকে ১০ সেকেন্ড দিই। আর আমি এখন বামপন্থীদের দেখে অবাক হয়ে যাচ্ছি, যদি ওদের থেকে এটাই প্রত্যাশা, কারণ তারা বলবে যে ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গে, তারা মণিপুরের আজাদি চায়, তারা কাশ্মীরের আজাদি চায়, তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেটা ২০১৩ সাল থেকে বারবার করে বলা হচ্ছিল যে প্রায় ২০০ কিলোমিটার বর্ডার এখনো ফেন্সিং করা হয়নি, যার জন্য জামাত থেকে শুরু করে সবাই আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে, সেই বর্ডারকে এখনো আনফেন্সড রেখে, এখনো কাঁটাতার না তৈরি করে উনি আমাদের জাতীয় সমস্যা এখন ক্রিয়েট করছে। আমি যাব এই মুহূর্তে সরাসরি যাব সৌরভপ্রিয় বাবুর কাছে। সৌরভপ্রিয়, আমি জানি আপনি একটা লজিক্যাল মানুষ হিসেবে এই বাংলাদেশের জঙ্গি আন্দোলনকে অবশ্যই নিন্দা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, সৌরভপ্রিয় বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন কেউ যদি আশ্রয় চায় আমরা দরজা খুলে দেব, এই জঙ্গিরা যে আশ্রয় নিতে আসবে না, এই ঝাড়াই বাছাইয়ের কাজ কি আমি আর আপনি দাঁড়িয়ে করব বর্ডারে? এটা তো বর্ডার খুলে দেওয়ার কোনো প্রশ্ন আসে না এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি। সৌরভপ্রিয় বাবু, ডিফেন্ড করুন।
না, প্রথমত আমি একটা কথা বলবো যে আমি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নই। আর দ্বিতীয় কথা হচ্ছে অন্য দেশ সম্পর্কে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা বলার অধিকার আমার নেই। কিন্তু যে আন্দোলনের চিত্র দেখছি এই আন্দোলনটা সমর্থনযোগ্য না, কারণ কোনো ছাত্র আন্দোলনের নামে এই ধরনের জঙ্গিমনা হতে পারে না। এটা মানুষ হাতে কাটারি নিয়ে ঘুরছে, একদম আমি বলছি এইটা হতে পারে না। ছাত্র আন্দোলন আমরাও করেছি, বহু বড় বড় ছাত্র আন্দোলন দেখেছি, এই জিনিস সমর্থন করা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে দরজায় ঠক ঠক করলে আশ্রয় দেব, আমরা দেখেছি যে দিল্লিতে রোহিঙ্গাদের ভারত সরকার আশ্রয় দিয়েছে, একটা ফ্ল্যাটের মধ্যে তাদের রাখা হয়েছে। ঠক ঠক করার পর নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছিল দিল্লিতে রোহিঙ্গাদের, একদম রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে দিল্লিতে নরেন্দ্র মোদী। কোথায় তুমি অঙ্ক তোমার জানা উচিত। দিল্লিতে কোথায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে? একটা ফ্ল্যাটের মধ্যে একটা আবাসন দিল্লিতে রোহিঙ্গাদেরকে রাখা হয়েছে। যারা মমতা ব্যানার্জির ভোটার, মমতা ব্যানার্জি আচ্ছা কোথায় দিল্লির কোথায় সুন্দরবনে কোথায় দিয়েছে আমরা জানি, সুন্দরবনে কোথায় দিয়েছে আমরা জানি, কলকাতা কোথায় আমরা জানি। কোন ফ্ল্যাটে? আমি একটু নোট করব, এটা আমি আমার রিপোর্টারকে পাঠাবো। আমি বলছি, বলুন জায়গাটা বলুন। কেউ জানতেও পারে, কেউ না জানতে পারে। আমি পিসিআর কে এবং ইনপুট কে বলবো। এক সেকেন্ড, জানতে পারে না জানতে পারে। এক সেকেন্ড সৌরভ প্রিয় বাবু, এক সেকেন্ড, এটা খুব বড় তথ্য দিচ্ছেন। আমি একবার ইনপুট কে বলবো এই মুহূর্তে দিল্লিতে কোথায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদীর আশ্রয় দিয়েছেন। আমি এই খবরটা আনাতে আপনি অ্যাড্রেসটা বলুন, অ্যাড্রেসটা বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সৌরভ প্রিয় অ্যাড্রেসটা বলুন। আর বিএসএফ এর কথা বলছেন। আরে সৌরভ প্রিয় আগে বলুন দিল্লিতে রোহিঙ্গাদের কোথায় আশ্রয় দেওয়া আগে বলে দেখে নাও। না না আপনি বলুন, আপনি দাবি করেছেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি চ্যালেঞ্জ করে না 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 এটা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। বিধানসভা এক মিনিট সৌরভ প্রিয় এক মিনিট। ইনপুট পিসিআর একটি অ্যাড্রেস দিচ্ছেন সৌরভ প্রিয় বাবু, যেখানে দিল্লিতে রোহিঙ্গা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে তাদেরকে ফ্ল্যাট দিয়েছেন নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার। একদম। আমি তো বলেই দিলাম, তো তোমরা খোঁজ খবর নিয়ে নাও না। আমি উঠে দাঁড়াবো, আশ্রয় দিয়েছে। আমি এক মিনিট অডিওটা না জানলে জেনে নাও। ইনপুটে সুখেন্দুদা, চুমকি, শুভজিৎ, আপনারা প্লিজ দেখুন যে অ্যাড্রেসটা বলছেন সৌরভ প্রিয় বাবু, এই অ্যাড্রেসে আমাদের দিল্লি রিপোর্টারকে পাঠান। দিল্লিতে খবর যেখানে রয়েছে রোহিঙ্গার অ্যাড্রেসটা বলুন। আমি অ্যাড্রেস দেবো কলকাতায় কোথায় রোহিঙ্গারা আছে। আগে আপনি দিল্লি বলতে পারছেন না। দিল্লি আমি বলেই দিয়েছি, খবর নাও, খবর নাও। কোথায় রোহিঙ্গা দিল্লিতে বলেই দিয়েছি, দিল্লিতে বলেই দিয়েছি, বারবার তো বলছি। এখনো বলছি কোথাও দিল্লিতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তো। তাহলে এবার কলকাতা অ্যাড্রেস দেবো ভুল দায়িত্ব নিয়ে বলছি। আমি কিন্তু এইটা স্টিক করব, আপনি দ্বিতীয় কথা বলুন। আমি বলতেই থাকবো, আমি জিজ্ঞেস করতে থাকবো দিল্লিতে কোন অ্যাড্রেস। দিল্লির অ্যাড্রেসটাই বলতে পারবো না। তাহলে আপনি বললেন কেন? আমি বলে দিচ্ছি দিল্লিতে আশ্রয় দিয়েছে। মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এইভাবে মিথ্যা তথ্য আমি আবার বলছি দিল্লিতে পরের পয়েন্ট রাখার ব্যবস্থা মিথ্যা কথা। ও সৌরভ প্রিয়দা মিথ্যা কথা বলছে। রোহিঙ্গা মমতা ব্যানার্জি, আপনি অ্যাড্রেস দিন, নরেন্দ্র মোদী অ্যাড্রেস দিন। নয় অ্যাকসেপ্ট দিল্লি ভোট ব্যাংক না, এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এক মিনিট সৌরভ প্রিয় বাবু না এক মিনিট দেয়নি, এটা পশ্চিমবঙ্গে হয়েছে। পাকসার কাছে রোহিঙ্গারা মিছিল করেছে, রোহিঙ্গা মিছিল পাকসার কাছে ভোটে এই মুহূর্তে বাইক নেব। বিএনপি নেতা তিনি বলছেন যতক্ষণ না হাসিনা সরবে ততক্ষণ আন্দোলন চলবে। বাইক নেব, ফিরবে আলোচনা। বিএনপি নেতার বাইক, বিএনপি নেতার বাইক। মমতা